শহীদুল ইসলাম উনি ওমান থেকে এসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আপনি ওখানে একজন সফল ব্যবসায়ী। আপনার জীবনের প্রবাস জীবনের জার্নিটা এবং বর্তমান পেশা নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি একজন ওমান প্রবাসী। আমি 22 বছর যাবৎ মাস্কেটের ওমানের মধ্যে আছি। তো আমার প্রবাস জীবনের মূল যাত্রা হলো আমার বাইরে আমাকে ভিসা দিয়ে সেখানে নিয়ে যাওয়ার পরে বাইরের সাথে প্রায় 2-3 বছর ব্যবসা বাণিজ্য করি। তারপরে আমি নিজের মতন করে আমি 4-5টা আমার দোকান শোরুম আছে ফার্নিচারের, এবং আমার একটা ফ্যাক্টরি আছে যেখানে আমি আপনার এই বালিশ, কমফোর্টার, সোফা বিভিন্ন হাইপার মার্কেটের মধ্যে সেল করি, হোলসেল দিই। সেটার এখন মাত্রা কেমন ব্যবসার? ব্যবসা বাণিজ্য মাস্কেটের সিটির মধ্যে অনেক ভালো ব্যবসায়ী, আর তাছাড়া প্রবাসের মাস্কেটের মধ্যে আমাদের 8 লক্ষ প্রবাসী রয়েছেন এখানে। জি, কোম্পানিতে প্রায় 70% লোক আছে, 75 জন লোক। তাদের মধ্যে আছে আমার আরবিক আছে 4 জন কাজ করে, গাড়ি চালায়। তার মধ্যে আমার ইন্ডিয়ানই আছে 4-5 জন, পাকিস্তানি আছে 2 জন। আপনি বলছিলেন যে 2015 সাল থেকে আপনার ব্যবসা শুরু। কিভাবে আপনি এতগুলো ফ্র্যাঞ্চাইজি, 8টা 12টা, এবং সম্ভবত এটা ফুড ওরিয়েন্টেড, রাইট? ফুড ওরিয়েন্টেড ফাস্ট ফুড। কিভাবে সম্ভব এত সংক্ষিপ্ত সময়ে? নাকি বাংলাদেশি খাবারের সেখানে চাহিদা না, বেশি? বাংলাদেশের খাবার না, মূলত এটা তার্কিশ ফুড। এটা কেবাব নামে পরিচিত। তো আরবি এটা শর্মা নামে পরিচিত। জি। তো ওখানে তার্কিশরাই এটা প্রতিষ্ঠিত করছে। তার্কিশ হিউজ পরিমাণ, ওরা অনেক আগ থেকে ওখানে বসবাস করে। তো মূলত আমি যখন 2012 সালে পোল্যান্ডে আসি, তখন একটা বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল যেখানে আমি প্রথম কাজ করি। সেটার নাম ছিল ঢাকা কেবাব। এটা কি ওয়ারশোতে? ওয়ারশোর পাশাপাশি 10-15 কিলোমিটার দূরে আচ্ছা। একটা ছোট শহরে অবস্থিত। এটার নাম হলো পুরস্কপ। ওখানে সিদ্দিকুর রহমান ওনার ছিল। তো ওনার থেকে আসলে আমিও হাতে করি কাজ শিখা, ওনার রেস্টুরেন্টে। তো ওখানে 1 বছর আমি ওখানে কাজ করছি। কাজ করার পরে আমি বাংলাদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়েছি। আমার আব্বু মূলত ইনভেস্ট করছে। একটা রেস্টুরেন্ট আমি শুরু করি অনেক দূরে একটা ছোট শহরে। সেখানে 10-15 হাজার লোকের বসবাস। তা আলহামদুলিল্লাহ আমি দেওয়ার পরে ওই শহরে ব্যবসাটা দিন দিন কাস্টমার বাড়তেছে, ব্যবসা প্রফিট হচ্ছে। তারপরে আমি ওখানে 3-4 বছর আর রেস্টুরেন্ট আরেকটা দিব ওইটা ভাবতে পারি না, কারণ তখন কোনো বাঙালি ছিল না। বাঙালি মূলত 2016 সাল থেকে স্টুডেন্ট বিষয় বলেন, ওয়ার্ক পারমিট বিষয় বলেন, আরও যারা আছে অন্যান্য পেশায় বিজনেস বিষয়ে, তারা আসা শুরু করছে। তখন দেখা গেল তখন বাংলাদেশের মানুষ আসা শুরু করছে, ইন্ডিয়ান আসা শুরু করছে, পাকিস্তানি আসা শুরু করছে। তখন ভাবছি না, এখন আমার রেস্টুরেন্ট বাড়াতে হবে। তখন আস্তে আস্তে আমি লোক নিয়োগ দিলাম। মূলত বাংলাদেশ থেকে আমি ওইভাবে লোক পাই নাই, যারা ওখানে বিভিন্ন বিষয় গেছে তাদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে আমার কোম্পানিতে নিয়োগ দিয়া। আপনার কর্মী সংখ্যা কি পরিমাণ এবং তাদের মধ্যে বাংলাদেশি? এখন কর্মী সংখ্যা 40 আপ। এখন বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, পুলিশ, ওই দেশের অরিজিনাল পুলিশ আছে, তারা রিসেপশনে আছে, প্লাস ড্রাইভিংয়ে আছে। অন্য বিষয়ে আরও জানবো। আমরা শহীদুল ইসলামের কাছে জানতে চাই, সেটা হলো ওমান আমার জানা মতে বাংলাদেশের প্রায় 3 গুণ আয়তনের একটি দেশ, জনসংখ্যা খুবই কম। বাংলাদেশির সংখ্যা কেমন? 8 লক্ষ বাংলাদেশি প্রবাসী রয়েছে মাস্কেট ওমানের মধ্যে। বিশাল ব্যাপার, হিউজ। এই মুহূর্তে কি বাংলাদেশি ভিসা ওপেন আছে? বাংলাদেশি ভিসা বর্তমানে স্টপ রাখছে গভর্নমেন্ট রাখার হচ্ছে। আমাদের বাংলাদেশি যারা যায় ভিজিট ভিসা যায় ওইখানে, ওরা কি করে ভিসা লাগায় না, ওরা হারিয়ে যায় কোম্পানির থেকে। তো আজকে 2 মাস ওমান গভর্নমেন্ট একটা সুবিধা করে দিয়েছেন প্রবাসী যারা বাংলাদেশি না, প্রত্যেক দেশিদেরকে যারা আপনার 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর যাবৎ ভিসা লাগায় নেই, তাদের ওমান গভর্নমেন্ট সব গ্রামাগুলো মাফ করে দিয়েছে। ওমান গভর্নমেন্টে মানে সাধারণ ক্ষমা সবার জন্য। আচ্ছা। আর এই যে সুবিধা রয়েছে, আর নতুন বাংলাদেশিদের যাওয়ার পথ রাস্তা খুলবে আনুমানিক? আমার একটা ধারণা, এখন যদি আপনার প্রত্যেক দেশে যারা আছে যাদেরকে সুবিধা দিয়েছে, আমার মনে হয় যারা যদি পতাকা লেবার কার্ডগুলা তারা তৈরি করে সবগুলাই, আমার মনে হয় পরবর্তীতে ভিসা চালু করার একটা সুযোগ আছে। আচ্ছা, ওমানে বাংলাদেশিদের বসবাসে বা কর্মের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো কি কি? আমাদের ওমানের মধ্যে তো 8 লক্ষ প্রবাসী রয়েছেন, যার মধ্যে প্রায় আপনার 30-35% আছে যারা আপনার ব্যবসা বাণিজ্য করতেছে। তো বর্তমান ওমান সরকার 5 বছর আগে আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন, নিজের নামে 100% লাইসেন্স আনাতে পারবেন, বাহ, মানে ওমানি লাগবে না। দেন
বিগত 1 বছর থেকে ওমান গভর্নমেন্ট সুযোগ করে দিয়েছেন আমাদেরকে, যেমন গোল্ডেন ভিসাটা যে হয় 10 বছর 10 ইয়ারের গোল্ডেন ভিসাটা ওমান গভর্নমেন্ট আমাদের সুযোগ করে দিয়েছেন এটা করার জন্য। সেটার খরচ কেমন হয়? এটা গভর্নমেন্টের ফিস প্রায় ধরেন বাংলা টাকা 3 লক্ষ টাকার মতন আসে। আর যেটা আপনাকে এই গোল্ডেন ভিসাটা বানানোর জন্য মানে ওমানের 5 লাখ রিয়াল ব্যবসার সাথে দেন আপনার ব্যাংকের ডকুমেন্ট দেখাই আপনার গভর্নমেন্টের শো করতে হয়, ব্যাংক স্টেটমেন্টগুলো। অধিকাংশ দেশেই বাংলাদেশের রাজনীতির প্রসার ওখানে নিষিদ্ধ, এবং আপনাদের সম্ভবত একটা বাংলাদেশ সোশ্যাল ক্লাব নামে একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন আছে, তার মাধ্যমেই সবাইকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে হয়, রাইট? হ্যাঁ, এটা সত্যি। হ্যাঁ, প্রবাসীদের মধ্যে ঐক্য কেমন? কোন বাংলাদেশ থেকে কোনো একটা এমপি মন্ত্রী গেছে, আপনার সাধারণভাবে কোনো একটা রেস্টুরেন্টে যেন আপনি তার জন্য বিশাল একটা অনুষ্ঠান করবেন, সভা করবেন, ওই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। সুযোগ সুবিধা যদি নিতে হয় আপনাকে বাংলা সোশ্যাল ক্লাব থেকে পারমিশন নিতে হবে। ইউরোপে তো এই সমস্যা নেই নাকি? না, ইউরোপে রাজনীতি Open করা যায় ওপেন, তবে ওই যদি কোনো মানববন্ধন করতে হয় অথবা ওই যে সিটি কাউন্সিল আছে ওখান থেকে পারমিশনটা নিলে ভালো হয়, পুলিশ তখন প্রোটেকশন দেয়। আপনাদের দুজনের কাছে এই একটা বিষয়ে জানবার আগ্রহ, গত জুলাই বিপ্লবে প্রবাসীদের ব্যাপক অবদান, সেই সম্পর্কে আপনি যদি একটু বলতেন এবং আপনিও বলতেন আপনাদের দেশের থেকে আপনারা কি মুভমেন্ট করেছেন? আমাদের মুভমেন্ট ছিল, আমরা তো প্রবাসে থাকি, আমরা তো এখানে সরাসরি এখানে আমাদের যে স্টুডেন্ট ভাইরা যে আন্দোলনে আমরা তো শরিক হতে পারি না, সেই জন্য আমরা কমপ্লিট রেমিটেন্স শাটডাউনে গিয়েছিলাম। জি, যেটা আমাদের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বড় ভাইয়েরা সেটা ঘোষণা করছে, সাথে সাথে আমরাও সেই ঘোষণা একত্র হয়ে আমরা সেটা কমপ্লিট শাটডাউন করছি। এই কারণে যেহেতু গভর্নমেন্ট বর্তমান বাংলাদেশে অর্থনীতির মূল তালিকা শক্তি আমি মনে করি রেমিটেন্স, রাইট। আর প্রবাসীদের রেমিটেন্সের উপরে বাংলাদেশে এখনও দাঁড়িয়ে আছে। আর এই প্রবাসী রেমিটেন্স শাটডাউনের কারণে সরকার কিন্তু বিট নড়ে গেছে। একই বিষয়। হ্যাঁ, উনি যেটা বলছেন উনি একই বিষয়, যে আমরা যে প্রবাসীরা যারা আছে প্রত্যেকজনের রেমিটেন্স যোদ্ধা কিন্তু বাংলাদেশে আমাদের অনেক উন্নতি হচ্ছে। যেমন দেখা গেছে আমি প্রত্যেক মাসে বাংলাদেশ থেকে আমি নিই আপনার অনেকগুলো মেটেরিয়ালস নিই। আমি বাংলাদেশের মধ্যে প্রায় প্রত্যেক মাসে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা 4 কোটি টাকার মতন আমাকে রেমিটেন্স ওমান থেকে মাসে পাঠাতে হয় সামান কেনার জন্য। আমার অনেকগুলো প্রোডাক্ট বাংলাদেশ মানে ওমান থেকে বাংলাদেশে পাঠাতে হয় না, আমি ওমান থেকে টাকা পাঠাই বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, রেমিটেন্স আকারে আসছে। রেমিটেন্স এটা কি বৈধ পথেই পাঠান আপনারা? হ্যাঁ, বৈধ পথে আমরা এক্সচেঞ্জের মধ্যে পাঠাই। আমাদের এখানে আছে আপনার আলো ফাসি এক্সচেঞ্জ, ইউনিমনি এক্সচেঞ্জ, লুলু এক্সচেঞ্জ, যে কোনো আপনি এক্সচেঞ্জ থেকে পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তো আমরা দেখছি যে গত 54-55 বছরে দেশ স্বাধীন হওয়ার পরে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরে আপনারা শাটডাউন উঠায় আবার প্রবাসীদের জোয়ার রেমিটেন্সের বন্যা বয়ে যাচ্ছে, যার কারণে সরকার চালানো খুব সহজ হচ্ছে। আমরা যদি আরেকটু জানতে চাই খুব সংক্ষেপে, যে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হন পোল্যান্ডে এবং ওমানে? পোল্যান্ডে বাংলাদেশ এম্বাসি, আমাদের বাংলাদেশ এম্বাসি আছে, কিন্তু পোল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নাই। জি, যে কারণে আমরা বেশিরভাগ পোল্যান্ড প্রবাসীর সমস্যা আছি। আমরা ইন্ডিয়া ভিসা করাইতে হয়, ইন্ডিয়া যেতে হয়, যে কোনো কাজ ইন্ডিয়া এম্বাসি ফেস করে আমাদের পোল্যান্ডের। তবে সুখের খবর যে গত সপ্তাহে আমাদের সাবেক আইজিপি নতুন রাষ্ট্রদূত হওয়ার পরে উনি আপনাদের পোল্যান্ডের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করতে যে এই দাবিটা জানিয়েছেন ঢাকায়, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি। এবং কি আমরা ইন্ডিয়া ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করতে, ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করি, স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করি, আমরা ইন্ডিয়া যেতে হয়, ইন্ডিয়া 2-1 মাস থাকতে হয়। এই যে খরচ এবং কি এই যে আমাদের সমস্যা, এই সমস্যা আমরা এম্বাসিকে প্রতিনিয়তই আমরা জানাচ্ছি, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টও এই ব্যাপারে আমি যতটুকু জানি আন্তরিক, বাট এখনও হচ্ছে না। তবে আমরা আশা করি খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে পোল্যান্ড এম্বাসি খুলবে, আমাদের এই দুর্দশা লাঘব হবে। আমরাও সেটা আশা করি। শহীদুল ইসলাম সাহেব, আপনি যদি এই বিষয়ে বলেন যে আপনাদের এম্বাসি কি ধরনের সার্ভিস পাচ্ছেন এবং আপনারা কতটুকু আরও প্রত্যাশা করেন? আমাদের বর্তমানে রাষ্ট্রদূত নতুন আসছে, তো ওনার না আমার সাথে সাক্ষাৎ হয় নাই, উনি নতুন এখনও গভর্নমেন্টের কাছে ওনার কাগজপত্র শো করেননি। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে আপনি কথা বলবো, বর্তমানে বা আগে যারা প্রবাসীরা বাংলাদেশ থেকে দেশে যাচ্ছে, আমাদের কিন্তু এয়ারপোর্টের মধ্যে অনেক বদনামিটা হচ্ছে কি আমি আপনাকে বলি, যেমন এই আপনার কারোর জন্য চালানি দিয়ে কেউ খাওয়ার জন্য, খাবার ভিতর কি করে ওরা ইয়াবা ট্যাবলেট গাঁজা নিয়ে যায়। এটার জন্য কিন্তু আমাদেরকে প্রত্যেকজনকে যারা নিয়ে যাচ্ছে বা অল প্যাসেঞ্জারকে ব্যাগেজগুলো আপনার কেটে নষ্ট করে ফেলছে। যারা ইমিগ্রেশন পুলিশ অফিসার আছে, যারা 100%
যেন তাদেরকে Check করে এরকম তারপরে- কোনো সুযোগ সুবিধা না দেয়, যারা যেন ইয়াবা ট্যাবলেট যেন ওইখানে গাঁজা নেওয়া যাওয়ার কোনো সুযোগ না দেয়, মানে যে এটা কোনো আমার- মাদক যে দ্রব্য কোনো বা মাদক নিষিদ্ধ। জিনিস থাকবে। হ্যাঁ, সবশেষে আর কি বলতে চান আমাদের দর্শকদের আমি উদ্দেশ্যে? বলতে চাই, আমরা বাংলাদেশি যারা পোল্যান্ডে আসতে আগ্রহী তারা বৈধভাবে নিজে নিজে চেষ্টা করুন। কারণ পোল্যান্ডে অনেক ওয়েবসাইট আছে, সেখানে ওয়েবসাইটে আপনি ঢুকলে বিভিন্ন কোম্পানির ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবেন, আপনি আসতে পারবেন। বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে পড়ে গেলে আপনার আর্থিকভাবে আপনি অনেক ক্ষতি হতে পারেন। আর এখন বর্তমানে পোল্যান্ডে অনেক বাঙালি আছে, আশা করি আমার মনে হয় 5,000 উপরে বাংলাদেশে এখন বসবাস করতেছে। নতুন যারা যাবে পুরনোদের কাছে অনেক হ্যাঁ, অনেক সহযোগিতা সহযোগিতা। পাবে। এখন আমার মনে হয় প্রতিটা জেলায় অন্তত প্রতিটা থানায় পোল্যান্ড প্রবাসী পাওয়া যাবে। তো আশা করি আপনারা যারা আগ্রহী তারা আসতে পারেন। পোল্যান্ড ইউরোপের মধ্যে সবচেয়ে শান্তির দেশ। শহীদুল ইসলাম সাহেব, আপনার যদি আমাদের অনুষ্ঠানে মানে আলোচনা অনুষ্ঠানের শেষ প্রান্তে কোনো বক্তব্য থাকে। যারা ওমানে আছেন, যেহেতু গভর্নর আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে ভিসা পতাকাগুলো লাগার জন্য, তো আমি ওমান প্রবাসী ভাইদেরকে বলবো, আর এই চলতি মাসটা আছে, যারা আপনারা ওমান পতাকাটা রেনু করেন নাই, তাদের কাছে অনুরোধ থাকবে আমার, জানো এই চলতি মাসে যেন তারা এই পতাকাটা রেনু করে ফেলে, মানে কাগজপত্রগুলো সব বৈধ হয়ে রেডি যায়। করে থেকে এই সাধারণ ক্ষমার সুযোগটা যাতে গ্রহণ সাধারণ করে সময়টা যেন সবাই কাজে লাগায়, এবং তাতে ভবিষ্যতে আমাদের দ্বার আরো উন্মুক্ত হবে, তারা উন্নত হবে। আবার আমাদের রেমিটেন্স বাড়বে, বাংলাদেশের রেমিটেন্সগুলো আসবে। আর সবাইকে বলবো যেন বাংলাদেশ বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স চলাফেরা করবেন, যেহেতু আমাদের দেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওকে, আপনাদের দুজনের সঙ্গে কথা বলে আমরা অনেক প্রীত হলাম। আমাদের দর্শকরা অনেক ইনফরমেশন পেলেন আপনাদের মুখ থেকে। আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাকেও ধন্যবাদ, অসংখ্য স্যার। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমরা শুনব একটি কবিতা পাঠ। কবিতাটি কাতার প্রবাসী একজন কবি হানিফুর রহমান নিজে কাতার থেকে চিত্রায়ন করে আমাদের কাছে পাঠিয়েছেন। আসুন শোনা যাক কবিতাটি। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন থাকে, পাশের সিটে গল্প হয়, দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে। আমি দিচ্ছি, এই যে নিন ফোন নাম্বার, এদিকটাতে আবার এলে ফোন করবেন। বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাঁটছি, বুকের ভেতর কষ্ট ক্লেদ। এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ। তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই। আমরা এখন সবাই জানি যে আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা পৃথিবীর নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু কাজ করেই তো আর সেখানে জীবনযাপন করা সম্ভব হয় না। তাদের দরকার হয় বিনোদন, তাদের দরকার হয় অবসর সময়গুলো আনন্দময় করে তোলা। এই জন্য তারা গড়ে তুলেছেন বিদেশে বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। এরকম বেশ কিছু দেশের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের খবরাখবর নিয়ে আমরা এ পর্যায়ে এসে একটি প্রতিবেদন দেখব। শুধু অর্থ পাঠিয়েই নয়, প্রবাসী বাংলাদেশিরা এখন বিশ্বমঞ্চে দেশের সংস্কৃতি, দক্ষতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করছেন গর্বের সঙ্গে। রাজনৈতিক বিজয়, অভিবাসন সুযোগ, কূটনৈতিক উদ্যোগ কিংবা সাংস্কৃতিক আয়োজন, প্রবাসীর নানা পরিসরে বাংলাদেশি প্রবাসীদের সরব উপস্থিতি দৃশ্যমান। প্রবাসীর বাংলাদেশিদের সম্পৃক্ততা আমাদের গর্বিত করেছে। জেনে নেওয়া যাক কয়েকটি দেশের প্রবাসের কিছু খবরাখবর। শ্রমিক সংকট মোকাবেলায় ইতালি সরকার 2026 থেকে 2028 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য প্রায় 5 লাখ ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 2025 সালেই 1,64,850 জনকে অনুমতি দেয়া হবে। 5 লাখ ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে উল্লেখ সংখ্যক
বাংলাদেশি কর্মীদেরও কাজের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়। পূর্ববর্তী আবেদনের পরিসংখ্যান এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী এই নতুন কোটা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটির আয়োজনে বাংলা নববর্ষ 1432, রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম ও কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী এবং ঈদুল আজহার পুনর্মিলনী উদযাপন একত্রে পালিত হয়েছে। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর আবৃত্তি ও প্রবন্ধ পাঠ এবং শিশু শিল্পীদের গান দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। উক্ত অনুষ্ঠানে বাঙালি ঐতিহ্যবাহী খাবার ও সাজসজ্জা প্রবাসে বাংলাদেশের আবহ তৈরি করে। সম্প্রতি রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিনিয়োগ সুযোগ, অধিকার ও বাধ্যবাধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন শামীম আল আমিন, মোহাম্মদ আয়ুব, আবদুল্লাহ আল মামুন সহ আরও কয়েকজন বাংলাদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী। বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ উৎসব। ট্যুরিজম সচিব দাতোস শাহরুদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাইকমিশনার শামীম আহসান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক ও উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরেন। শিল্পকলা একাডেমির পরিবেশনা, মেহরিনের গান, পিঠা পান্তা, রিকশা ও কর্নারগুলো বিদেশিদের মুগ্ধ করে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও IOM যৌথভাবে নতুন নিবন্ধনের মাধ্যমে বিপদগ্রস্ত ও আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে কাজ করছে। ত্রিপোলি, মিসরাতা ও বেনগাজিতে 15 জুলাই পর্যন্ত চলবে নিবন্ধন। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস IOM এর সহযোগিতায় সাক্ষাৎকার, মেডিকেল ও ভ্রমণের ব্যবস্থা করবে। আগ্রহীদের অনলাইনে আবেদন ও ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। প্রবাসীরা কেবল শ্রমশক্তি নন, তারা বাংলাদেশের সম্মান, সংস্কৃতি ও সম্ভাবনার দূত। সাংস্কৃতিক অভিব্যক্তি হোক বা রাজনৈতিক জয় হোক, নীতি নির্ধারণে অংশগ্রহণ হোক বা মানবিক সহায়তা হোক, প্রবাসী বাংলাদেশিরা আজ বিশ্ব মানচিত্রে শক্ত অবস্থান তৈরি করে চলেছেন। এই অনুষ্ঠানে যেহেতু প্রবাসীরাই অংশগ্রহণকারী, প্রবাসীদের কল্যাণে নির্মিত, স্বভাবতই প্রবাসীরা প্রবাসে থাকেন, বিদেশে থাকেন। আমরা তাদেরকে বলবো, আপনারা আপনাদের নিজেদের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, এগুলোর ভিডিও চিত্র যদি আপনারা সেখান থেকে ধারণ করে আমাদের কাছে মেইল করেন, আমরা সেটি টেলিভিশনে প্রচার উপযোগী হলে আমরা বিবেচনা করব। আমাদের সঙ্গে যোগাযোগের মেইল আইডি probasmela@yahoo.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার নিশ্চয়ই দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। প্রবাস মেলা, প্রবাস মেলা, প্রবাস মেলা।